রাজ্যে নেই শিল্প, নেই কর্মসংস্থান। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বিরোধী একথা বলে গিয়েছিলেন রতন টাটা। 2008 সালে 3 অক্টোবর দুর্গাপুজোর আবহে রাজ্য ছাড়েন রতন টাটা। তখন তাকে বলতে হয় যে বলেছিলাম মাথায় পিস্তল ঠেকালেও সিঙ্গুর ছাড়ব না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ট্রিগারটাই টিপে দিলেন। তারপর থেকে গঙ্গা দিয়ে গড়িয়েছে অনেক জল, ক্ষমতায় এসেছে তৃণমূল। রাজ্যে টাটা এলো না, কিন্তু জেলায় জেলায় বোমা শিল্প ঠিকই ডালপালা মেলল। সমাজ মাধ্যমে এ নিয়ে মিম ছড়িয়ে পড়ছে। ফেসবুকে নেটিজেনরা বলছেন রাজ্যে বড় শিল্প দুটি রয়েছে, একটা চপ শিল্প আর একটা বোমা শিল্প। বোলপুরের প্রান্তিক এলাকায় তৃণমূল নেতার দখলে থাকা একটা হোটেল থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করল পুলিশ। বীরভূমে আসলে কি আছে? রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, বালি পাথর সমেত বিপুল প্রাকৃতিক সম্পদ, আর আছে বোমা শিল্প, কাজল কেষ্টর মধ্যে লাঠালাঠি, হাড় হিম করা শাসক দলের সন্ত্রাস। একটা সময় ছিল যখন খুব প্রচলিত শব্দ ছিল গ্যাং ওয়ার, অর্থাৎ দুটো গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ, এবং তাতেই আতঙ্কিত হয়ে পড়তেন সাধারণ মানুষ। এই লড়াই চলতো তোলাবাজি করার জন্য, এলাকার দখল নিয়ে। সেটাই যেন ফিরে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রূপে। বীরভূম সহ রাজ্যে এখন সেই পরিস্থিতিটাই দেখা যাচ্ছে। টাকা ভাগের কারণে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, আর এই কারণেই ফুলে ফেঁপে উঠছে বোমা শিল্প। বোমাবাজি আর বোমা উদ্ধারকে কেন্দ্র করে সম্প্রতি বেশ কয়েক বছর ধরে বীরভূম বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। সেটাই জানবো এই ভিডিওতে। বোলপুরে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল যেন বোমার পাহাড়। তৃণমূল নেতা তথা 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী বাবু দাসের দখলে থাকা ওই হোটেলে রাতভর অভিযান চালায় পুলিশ। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে তৃণমূল মুখে কুলুপ এঁটেছে। বোম শিল্প নিয়ে কোনো মন্তব্যই করেননি তাঁরা। তৃণমূল নেতা বাবু দাসের ওই হোটেলটি বোলপুরের প্রান্তিক স্টেশনের কাছে অবস্থিত। অভিযোগ, সেই হোটেলেই বোমা বাঁধার কাজ চলছিল। খবর পেয়ে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। আমরা বিভিন্ন সময়ে আমরা অভিযান চালাই, যেখানে কোথায় বম রাখা আছে কি আছে না, বিভিন্ন জায়গা চালাই। তো সেই হিসাবে আমাদের অনেক সোর্সগুলো আমরা এঙ্গেজ করি। তো কালকে রাত্রে মানে আজকে আর্লি মর্নিংয়ে একটা খবর আসলো কি একটা এখানে একটা অ্যাবেন্ডেন্ট হিসাবে কিছু বমগুলো রাখা আছে। তো ওটাকে ওয়ার্কআউট করার জন্য আমরা টিম একটা ফর্ম করি অ্যান্ড আমরা আসি এখানে। তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল। ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার যে এসওপি আছে, এসওপি, আমরা টিমগুলোকে আজকে ডাকি। ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি। বীরভূমের বোমা বারুদ যেন সেখানকার শাসক দলের রাজনীতির এক ধরনের কাঁচা মাল হয়ে উঠেছে। 2013 সালে তো বীরভূমের অনুব্রত মণ্ডল বলেছিলেন পুলিশকে লক্ষ্য করে বোম মারতে হবে। প্রশাসন ভাবে নির্দলকে সমর্থন করব, সেই প্রশাসনের পুলিশের উপরে বোম মারুন। সাম্প্রতিককালে বীরভূমের বোমা শিল্পের কিছু তাজা খবর আমরা একবার চোখ বুলিয়ে নিই, চলুন। বীরভূমের বগটুই কাণ্ডের কথা তো আমাদের সবারই মনে আছে। 2022 সালের মার্চ মাসে সেই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা রাজ্যকে। এরপর ওই বছরেরই মে মাসে মারগ্রাম থানার মাহিপাড়া গ্রাম থেকে একটা পুকুর থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার হয়। 2023 সালের এপ্রিল মাসে নানুরে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বোমা, তার সঙ্গে আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। একাধিকবার অভিযান চালিয়ে সেই সময় এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ। বোমা লুকানো ছিল কালভার্টের নিচে। 2023 সালের মে মাসে লাভপুরে বোমা উদ্ধার হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশে ঝোপের ধারে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে দরবারপুর থানার পুলিশ। 2023 সালের জানুয়ারি মাসে এই দরবারপুরে বোমা উদ্ধার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে দেয় দুষ্কৃতীরা। সেখানে আহত হন এক পুলিশ কর্মী, আহত হন লাভপুর থানার পুলিশ অফিসার পার্থ সাহা। এই ঘটনায় হইচই পড়ে যায় সংবাদ মাধ্যমে। প্রশ্ন উঠতে শুরু করে, কি করে দুষ্কৃতীদের এতটা দৌরাত্ম্য হয়। 2025 সালের জুন মাস, বীরভূমের নানুরের নতুন ডাঙ্গাপাড়া গ্রাম, যা থুপসারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানেই গভীর রাতে একের পর এক মুহুর্মুহুর বোমার শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘুম ভেঙে আতঙ্কে ঘর ছাড়লেন গ্রামবাসীরা।
সেদিন আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন এক তৃণমূল নেতা। তবে অভিযোগ উঠল যারা হামলা চালিয়েছে তারাও নাকি শাসক দলেরই অন্য গোষ্ঠীর সদস্য। অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষেই উত্তপ্ত হয়ে ওঠে সেদিন নানুর। রাতের অন্ধকারে বিস্ফোরণের শব্দ, আতঙ্কিত মানুষ আর রাজনৈতিক চাপানুতর সব মিলিয়ে সেদিন নানুর যেন পরিণত হয়েছিল একটা রণক্ষেত্রে। এরপর চলে আসি 2025 সালের জুলাই মাসের ঘটনায়। সিউড়ি 2 নম্বর ব্লকের হারাইপুর। সিউড়ি 2 নম্বর ব্লকের এই হারাইপুর গ্রাম এমনিতেই মাঝে মধ্যে খবরের শিরোনামে থাকে। কখনো কাজল গোষ্ঠী অনুব্রত গোষ্ঠীর ওপর বোম মারে, কখনো অনুব্রত গোষ্ঠী কাজল গোষ্ঠীর ওপর বোম মারে। সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি নুরুল ইসলাম, তিনি কাজল ঘনিষ্ঠ বলেই পরিচিত। তিনি ভিডিও দেখাচ্ছেন আর বলছেন বোমা বাঁধা হচ্ছে, পুলিশকে জানিয়েও কোনো ব্যবস্থা হচ্ছে না। একবার শুনে নিন নুরুল ইসলাম ঠিক কি বলছেন। জানি না সিউড়ি থানা কিভাবে কি করবে, সেটা সিউড়ি থানা জানে। তো সিউড়ি থানার উপর ভরসাটা অটোমেটিক্যালি আমার কম আছে। তার কারণ হচ্ছে আমি বিভিন্নভাবে দেখেছি যে সিউড়ি থানার কিছু পুলিশ অফিসার আছে যারা খুব একটা কাজকর্ম করতে চায়। আমরা ছোটবেলায় ভূগোলে পড়তাম যে কোনো শিল্প গড়ে ওঠার জন্য লাগে অনুকূল ভৌগোলিক পরিবেশ, কাঁচামাল আর সুলভ শ্রমিক। আজ দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে সেই সব শর্ত মেনে একটা নতুন শিল্প গড়ে উঠেছে, সেটা হলো বোমা শিল্প। বোমা বাঁধার কাঁচামাল থেকে শুরু করে বোমা মারার সস্তা শ্রমিক সবই যেন নাগালে। অনেকেই বলেন তৃণমূল দলটা এখন আর রাজনৈতিক দল নেই, বরং গ্যাং হয়ে গেছে। টাকার ভাগ নিয়ে চলছে গ্যাং ওয়ার, সেটাই প্রচলিত ভাষায় গোষ্ঠীদ্বন্দ্ব। ক্ষমতায় এসে জায়গায় জায়গায় ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত বাজানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু জায়গায় বেজেও ছিল। তবে আজ বীরভূম সমেত একাধিক জায়গায় কান পাতলে শোনা যায় বোমাবাজির শব্দ। এটাই কি আমাদের পাওয়ার কথা ছিল? প্রশ্নটা শুধু অভিযোগের নয়, প্রশ্নটা আমাদের আগামী প্রজন্মের। আমরা কি তাদের হাতে একটা উন্নত বাংলা তুলে দিতে পারি না? আপনার আশেপাশে কি রাজনৈতিক হিংসা বা দুর্নীতির এই একই চিত্র ধরা পড়ছে? কমেন্টে জানান আপনার নিজেদের মতামত। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।